বর্ষা এলেই সুন্দরবন যেন এক নতুন রূপে সেজে ওঠে। নদীর বুকে বৃষ্টির টুপটাপ শব্দ, চারপাশে সবুজের সমারোহ। আর এই সময়টাতেই শুরু হয় সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন, ইলিশ উৎসব। আজকের এই ব্লগে আমরা আপনাদের নিয়ে চলেছি সেই ইলিশ উৎসবের একদম কাছাকাছি। লঞ্চে ভ্রমণ, নদীর অপরূপ সৌন্দর্য, টাটকা ইলিশ দিয়ে তৈরি নানা রকম সুস্বাদু খাবার, আর সুন্দরবনের বর্ষার আসল অনুভূতি সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তবে এই ভিডিওতে শুধু সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন না, একজন ভ্রমণকারী হিসেবে আমার বাস্তব অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কি ভালো লাগলো, কি কি বিষয় মাথায় রাখবেন, আর এই সময়ে সুন্দরবনে আসা সত্যি কতটা উপভোগ্য। এখন টাইম বাজে 11:30। তো আমাদের লাগেজ মোটামুটি গুছিয়ে নিয়েছি, বেশি কিছু লাগেজ করিনি। ওই একটাই সুটকেস আছে আর একটা ব্যাগ নিয়েছি ছোটো। ফিরেছে, সবাই বাইরে বেরিয়ে গেছে এখন। তো আমরা মোটামুটি রেডি। আমরা এখান থেকে কাঁথিতে আছি এখন যাব বাসে করে যাব শিয়ালদা থেকে 7:40 লোকাল ধরে সোজা যাব ক্যানিং। তো আমাদের বাসের টাইমটা হচ্ছে 12টার সময়। এসি কি আরিয়ান না কি বাসটার নাম, যাই হোক টিকিটটা আছে, দেখতে হবে পরে। তো 12টার সময় বাসের টাইম আছে, 12টার সময় যাব, সেখান থেকে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে 7:40 লোকাল ধরে সোজা ক্যানিং। প্রথমে যেটা আপনাদের মনে হচ্ছে, সুন্দরবন কিভাবে যাবেন। অনেকেই কমেন্টে জানতে চান সুন্দরবন কিভাবে যাবেন এবং খরচ কত পড়বে, তাই সংক্ষেপে পুরো বিষয়টা বলে দিচ্ছি। প্রথমে যদি আপনারা হাওড়া থেকে আসেন, তাহলে হাওড়া থেকে শিয়ালদা বাস বা ট্যাক্সি নিন। তারপর শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেনে উঠে ক্যানিং স্টেশনে নেমে পড়ুন। ট্রেন ভাড়া খুবই কম, সাধারণত প্রায় 20 থেকে 30 টাকার মধ্যে। ক্যানিং স্টেশন থেকে অটো বা ট্রেকার করে আপনাদের আসতে হবে সোনাখালী ঘাটে। অটো বা ট্রেকারের ভাড়া সাধারণত প্রায় 30 থেকে 50 টাকা হয়ে থাকে। সেখান থেকে লঞ্চ করে সুন্দরবনের বিভিন্ন দ্বীপ বা রিসর্ট যাওয়া যায়। আর যদি শিয়ালদা থেকে বাসে আসতে চান, তাহলে সোনাখালী বা ক্যানিং রুটের বাস পাওয়া যায়। বাস ভাড়া সাধারণত প্রায় 80 থেকে 150 টাকার মধ্যে হতে পারে, তবে ভাড়া সময় সময় পরিবর্তন হতে পারে, তাই যাওয়ার আগে একবার বর্তমান ভাড়া জেনে নেবেন। 12:05 বাজে, গাড়িটা 12:10 ঢুকবে শুনলাম। তো আমরা স্ট্যান্ডে চলে এসেছি মোটামুটি সবাই। আর এখানে এসে একটা জিনিস দেখতে পাচ্ছি, এইখানে একটু পরেই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটু পরেই পাস করবেন এখান থেকে। আজকে উনি বাড়ি আসছেন, সম্ভবত এই গাড়ি ঢুকছে, সম্ভবত অনেক পুলিশ সিভিক সব দাঁড়িয়ে আছে, আর এই যে পুলিশ গাড়ি ঢুকছে, এরপরে একটু পরেই সম্ভবত ঢুকে যাবেন। এটা হচ্ছে রূপসী বাইপাস। এই যে দাদার ফার্স্ট গাড়ি, ফার্স্ট কনভয়, এই যে সব কনভয় যাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রীর কনভয় সব যাচ্ছে। প্রত্যেক শনিবার দিন আমাদের মুখ্যমন্ত্রী তার বাড়িতে আসেন, এইখানে কাঁথিতেই বাড়ি। তো চলো, মুখ্যমন্ত্রী তো চলে গেলেন, কিন্তু আমার বাস কিন্তু এখনও এলো না। এখন 12:15 বাজে, বাসের কিন্তু এখনও দেখা নেই। দেখা যাক কখন আসে। এই হচ্ছে আমাদের বাস আমার ছেড়ে দিয়েছে। এখন লম্বা 4 ঘন্টা রেস্ট, চুপচাপ ঘুমিয়ে যাব। সকাল হবে, সকালে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন ঘড়ির টাইম বাজে 4:37। তো 4:37-এ আমি কাঁথি থেকে চলে এসেছি শিয়ালদা। তো এখন আমি শিয়ালদা স্টেশনে আছি। তো আপনাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। শিয়ালদা সাউথ। তো ব্যাপারটা হচ্ছে, যারা ধরো নতুন আসছেন, ধরো শিয়ালদা থেকে যারা এই যে সুন্দরবন যাওয়ার প্ল্যানিং করেছেন, যারা নতুন শিয়ালদা হয়ে যাবেন, তো যেমন আমি যেটা সমস্যায় ভুগেছি সেটা আপনাদেরকে ওটা বলে দিচ্ছি। সোজা শিয়ালদা স্টেশন মেন গেটে ঢুকবেন, ঢোকার পরে ডান দিকে সোজা হাঁটতে থাকবেন, যতক্ষণ না রাস্তা শেষ হচ্ছে
ততক্ষণ ডান দিক দিয়ে আপনারা হাঁটতে থাকবেন। আস্তে আস্তে এখানে সামনেই দেখতে পাবেন শিয়ালদা সাউথ বলে লেখা থাকবে, যেটা আপনাদের বোর্ডে দেখালাম এদিকে। তো শিয়ালদার সাউথে আসবেন, এইখানে 1 2 3 4 5 6টা 6-7টা প্ল্যাটফর্ম আছে, এখানে দেখতে পাবেন। তো এইখানেই চলে আসবেন সোজা। ফার্স্ট ট্রেন থাকবে, আমি একটু আর্লি চলে এসেছি, আর্লি মানে বহুত আর্লি চলে এসেছি। তো ফার্স্ট ট্রেন এখান থেকে আপনার যেটা ধরতে হবে 7:40, 7:40-এ না হলো তারপরে 8:02 সম্ভবত একটা আছে, ওই ট্রেনটা ধরে আপনাদের যেতে হবে। তো আমাদের যেটা ট্রাভেল এজেন্সি বলছে ওই 7:40-এর লোকালটা ধরে ক্যানিং পর্যন্ত যেতে, তো সেইখান থেকে ওনারা পিক আপ করবেন। তো এখন তো বহুত টাইম আছে, এইখানে বসে একটু রেস্ট নিই। তো এখন শিয়ালদা ক্যানিং লোকাল 7:42-এর লোকাল এখানে প্ল্যাটফর্মে এসে গেছে, আজকে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন আমরা বেরিয়ে যাব সুন্দরবনের দিকে। তো গাড়িটা ছাড়বে 7:42-এর টাইম, আর ওখানে সম্ভবত 8:45 9টা এরকম কাছাকাছি পৌঁছবে, তারপর দেখাচ্ছি। তবে আমি এবার ট্রাভেল অ্যান্ড ডেস্টিনেশন এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম, তাই ট্রেন বা বাসটা আমি এইভাবে শিয়ালদা থেকে ক্যানিং যাই, আর লঞ্চ থাকা খাওয়া এবং ঘোরাঘুরি সব কিছু আলাদা ঝামেলা করতে হয়নি, কারণ এগুলো ছিল ওদের প্যাকেজের মধ্যে। এখানে নেমে পড়েছি এখন ক্যানিংয়ে। ক্যানিংয়ে নামার পর এইখানে আমাদের পিক আপ করার জন্য সব দাঁড়িয়ে আছে, যে যার যে এজেন্সি ধরে যারা এসছে, যে যার এজেন্ট ধরে, তো সব এজেন্টের এই যে বোর্ড নিয়ে সব দাঁড়িয়ে আছে। তো আমাদেরটা এখন কোথায় আছে সেটাই খোঁজার ব্যাপার আছে। তো এগিয়ে যাই, দেখি সামনে আমাদের কোথায় আছে। সামনেই দেখা যাচ্ছে ওই যে দাঁড়িয়ে আছে ট্রাভেল অ্যান্ড ডেস্টিনেশন। আমরা চলে এসেছি ট্রাভেল অ্যান্ড ডেস্টিনেশন, এই যে আমাদের পিক আপ করার জন্য দাঁড়িয়ে আছে, আমাদের নিয়ে যাচ্ছে গাড়ির দিকে এখন। তো এই ক্যানিং থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই আমাদের এই যে ট্যুর প্যাকেজ যার সাথে যে বুক করেছিলাম ট্রাভেল অ্যান্ড ডেস্টিনেশন, ওনাদেরই অটো এখানে আছে। আর এই অটো ভাড়া কিন্তু ওই ট্যুর প্যাকেজের মধ্যেই, ওটা কিন্তু এক্সট্রা নয়। প্রচুর ট্যুরিস্ট আসছে, তাই অটো লাইনও প্রচুর। আমরা তো এই জ্যামে দাঁড়িয়ে আছি, কিন্তু পাশের বাড়িতে রান্নার হবে আয়োজন। মাসি আজ কি রান্না করছো? যা জামের অবস্থা হয়ে গেছে, আপনার বাড়িতেই ঢুকে যাব। ডিমের ঝোল আর কি? আরে বাবা, ডাল তো থাকবেই। আমরা আছি কিন্তু 10-12 জন, আপনার বাড়িতে ঢুকে যাবো তাহলে। এখান থেকে যাচ্ছি আমরা সোনাখালি। তো সোনাখালি ক্যানিং থেকে 17 কিলোমিটার গুগলে যেটা দেখাচ্ছে। তো টাইম লাগার কথা আধা ঘন্টা, কিন্তু অটোর যা কন্ডিশান বা রাস্তার যা অবস্থা, আধ ঘন্টার মনে হয় বেশি সময় যাবে। ওয়েদারটা এমনই, কখনো কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো কমে যাচ্ছে। এবার হয়তো আপনারা ভাবছেন, যদি আমরা কোনো এজেন্সির মাধ্যমে যাই তাহলে তাদের বাজেটটা কেমন হতে পারে। তাহলে আমি যে এজেন্সির মাধ্যমে গেছিলাম ওনার বাজেটটা একবার বলে দিই। ওদের বর্তমানে কিছু জনপ্রিয় প্যাকেজ আছে, যেটা আমাদের সময় নিয়েছিল। সেটা হলো 2 শেয়ারিং নন এসি 3000 প্রতি ব্যক্তি, 3 শেয়ারিং নন এসি 2800 প্রতি ব্যক্তি, আর 4 শেয়ারিং নন এসি 2700 প্রতি ব্যক্তি। আর হ্যাঁ, আপনারা যদি এসি রুম নেন তাহলে প্রতি রুম প্রতিদিন অতিরিক্ত 500 টাকা দিতে হবে। আমার অভিজ্ঞতায় যারা প্রথমবার সুন্দরবনে আসছেন বা পরিবার নিয়ে ঘুরতে চান, তাদের জন্য এজেন্সির মাধ্যমে আসা অনেক বেশি সুবিধাজনক। এতে যাতায়াত, খাবার, থাকা এবং দর্শনীয় স্থান ঘোরার ব্যবস্থা একই সঙ্গে হয়ে যায়। আর বলি, আপনাদের যদি এই ট্রাভেল ডেস্টিনেশনের প্যাকেজ ভালো লাগে তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এদের ফোন নাম্বার আর ডিটেলস দিয়ে দেব, চাইলে ওখান থেকে যোগাযোগ করতে পারেন। আমরা এই পৌঁছলাম সোনাখালিতে। আমি মোটামুটি বছর 5 আগে যখন এসেছিলাম, তো গাড়িটা মোটামুটি ঘাট পর্যন্ত যেত, কিন্তু এখন তো দেখছি মেন রোডে নামিয়ে দিয়েছে। হাঁটতে হবে প্রায় বেশ খানিক পথ। তো সবাই মোটামুটি যে এই লাগেজ নিয়ে চলছে, আমিও ধরেছি একটা, এই যে ধরে চলছি আমি এখন। চলুন ঘাট পর্যন্ত কত দূর রাস্তা দেখি, তারপর ওখানে গিয়ে বাকিটা কথা বলছি। রাস্তাটা যদিও বেশি নয়, কিন্তু
আমার মনে হচ্ছে অনেকটা, কেন কি লাগেজ টাগেজ নিয়ে যাচ্ছি, প্লাস অনেকটা জার্নি করে এসছি, তাই মনে হচ্ছে যেন অনেকটাই যাচ্ছি। এটাতে ঘাটের রাস্তা, প্রচুর ট্যুরিস্ট এসছে, প্রচুর ট্যুরিস্ট। ওয়েদারটাও কিন্তু দারুণ হয়েছে। মোটামুটি আমি ঘাটে পৌঁছে গেছি। তো এইখানে কিছু দোকান আছে, আপনারা চাইলে কিছু কেনাকাটাও করে নিতে পারেন। এইখানে মোটামুটি অনেক বোট দাঁড়িয়ে আছে। এই সবগুলোর মধ্যে আমাদের যে কোনো একটা হবে। তো আমাদের ট্রাভেল এজেন্সি বলেছে আমাদের বোটটার নাম মা চণ্ডী। তো মা চণ্ডী বোটটাকে এবারে আমাদের খুঁজতে হবে। বোটকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, এতগুলো বোটের মধ্যে কোথায় খুঁজি। বৃষ্টি হচ্ছিল, ভালোই হচ্ছিল, এখন যা রোদ বেরিয়েছে, বিভৎস গরম। এই তো সামনে এইটা, এই যে এমবি মা চণ্ডী, এই হচ্ছে আমাদের বোট। পৌঁছে গেছি অবশেষে, আমাদের বোট মহারাজকে খুঁজে পেয়েছি। খুবই রিক্সি বোটে ওঠার জন্য, বাবা রে বাবা, এইভাবে যেতে হবে। সাবধানে যাও, সাবধানে। এখন আমরা বোটে উঠতে চলেছি, তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। বোটের সামনের অংশ দিয়ে ওঠার সময় খুবই সতর্ক থাকবেন, কারণ এই অংশেই মাঝিরা নৌকার পূজার স্থান তৈরি করে রাখেন, যেটিকে তারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখেন। এছাড়াও ঘাটের সঙ্গে বোটটি সবসময় একেবারে সমানভাবে লেগে থাকে না। নদীর ঢেউয়ের কারণে বোটটি সামান্য নড়াচড়া করে, ফলে পা ফসকে যাওয়ার আশঙ্কা থাকে। তাই তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ভালোভাবে পা দেখে এবং প্রয়োজনে হাতল বা কারো সাহায্য নিয়ে বোটে উঠুন। আপনার সামান্য সতর্কতাই একটি দুর্ঘটনা এড়াতে পারে। তাই সুন্দরবনের মতো জায়গায় ভ্রমণের সময় নিরাপত্তাকে সবসময় প্রথম গুরুত্ব দিন। এবার আপনাদের আমাদের এই বোটটির সঙ্গে একটু পরিচয় করে দিই। বোটটির নাম এমভি মা চণ্ডী। বোটটি মূলত 2 তলা বিভক্ত। উপরের অংশে রয়েছে খোলা বসা জায়গা, যেখানে বসে সুন্দরবনের মনোরম প্রাকৃতিক দৃশ্য, নদী আর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করা যায়। বেশিরভাগ সময় পর্যটকরা এখানেই বসে যাত্রার আনন্দ নেন। চলুন প্রথমে নিচের অংশটা দেখে নেওয়া যাক। এই যে সামনে সিঁড়িগুলো দেখছেন, এই সিঁড়ি দিয়ে আপনাদের নিচে প্রবেশ করতে হবে। এই অংশটি মূলত বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে। এখানে সারি সারি বেড বা শোয়ার ব্যবস্থা রয়েছে, তাই দীর্ঘ সময়ের যাত্রায় ক্লান্ত লাগলে খুব সহজেই একটু বিশ্রাম নিতে পারবেন। এখানেই পর্যটকদের সুবিধার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমেরও ব্যবস্থা রয়েছে, যাতে যাত্রাপথে কোনো অসুবিধা না হয়। আর একটু সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন বোটের ইঞ্জিন রুম। এখান থেকেই পুরো বোটটি পরিচালিত হয়। ইঞ্জিন রুমের পাশেই রয়েছে ছোট্ট একটি রান্নাঘর, যেখানে ভ্রমণ চলাকালীন পর্যটকদের জন্য টাটকা খাবার রান্না করা হয়। গরম গরম খাবারের সুবাস আর নদীর মনোরম পরিবেশ দুটো মিলিয়ে এই অভিজ্ঞতা সত্যি আলাদা। সব মিলিয়ে আমাদের এই বোটটিতে ভ্রমণের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের সুবিধাই রয়েছে, যাতে পুরো যাত্রাটা আরামদায়ক ও উপভোগ্য হয়ে ওঠে। চলুন এবার বোটের উপরের অংশে যাওয়া যাক। এটাই বোটের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এখান থেকে চারপাশে নদী, ম্যানগ্রোভ, ঘন জঙ্গল আর সুন্দরবনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে উপভোগ করা যায়। ঠান্ডা হাওয়া আর শান্ত পরিবেশে বসে যাত্রার আনন্দ যেন কয়েক গুণ বেড়ে যায়। শুধু প্রকৃতি দেখাই নয়, এইখানেই পর্যটকদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়। সবাই একসঙ্গে বসে খাবার খাওয়ার আলাদা একটা আনন্দ রয়েছে। বন্ধুরা, বোটে ওঠার কিছুক্ষণ পরেই আমাদের হাতে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস, আর তার একটু পরেই পরিবেশন করা হয় সকালের নাস্তা। আজকের মেনুতে রয়েছে গরম গরম কচুরি, সুস্বাদু আলুর দম আর সঙ্গে একটি মিষ্টি। নদীর বুকে ভেসে চলতে চলতে এমন গরম নাস্তার খাওয়ার অভিজ্ঞতায় সুন্দরবন ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। তাহলে চলুন নাস্তা শেষ করে শুরু করা যাক সুন্দরবনের রোমাঞ্চকর সফর। উঠতে না উঠতে ব্রেকফাস্ট পেয়ে গেছি। ব্রেকফাস্টে আছে পুরি, আলুর দম আর মিষ্টি। লুচিটা খাচ্ছি, তরকারিটা টেস্ট মোটামুটি ভালো। আর যে লুচির অবস্থা, বোট এবারে আমাদের ছেড়ে দিয়েছে।
এখন বাজে 11:10। সোনাখালী ঘাট থেকে অবশেষে আমাদের বোট সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ইঞ্জিনের শব্দের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পিছনে পড়ে রইল জনবসতি, আর সামনে খুলে যেতে লাগলো সুন্দরবনের রহস্যময় জলপথ। এখন যে নদীটার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে হোগল নদী, আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাসন্তী ব্রিজ। আমরা এগিয়ে চলেছি হোগল নদীর বুক চিরে। এই নদী শুধু একটি জলপথ নয়, সুন্দরবনের হাজারো মানুষের জীবন জীবিকা আর অসংখ্য গল্পের নীরব সাক্ষী। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বাসন্তী ব্রিজের নিচে। বিশাল ব্রিজের নিচ দিয়ে বোটটা যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, তখন মাথার উপর ব্রিজ, চারপাশে নদীর বিস্তীর্ণ জলরাশি আর দূরে সবুজ ম্যানগ্রোভ বন। মুহূর্তটা যেন কোনো সিনেমার দৃশ্যের চেয়ে কম ছিল না। নদীর হাওয়া মুখে এসে লাগছিল, আর মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে সভ্যতার কোলাহল ছেড়ে প্রকৃতির এক অজানা জগতে প্রবেশ করছি। হঠাৎ চোখ পড়ল নদীর চরের দিকে। কয়েকজন গ্রামের ছেলে খালি পায়ে ফুটবল খেলায় মগ্ন। না আছে কোনো গ্যালারি, না কোনো বড় মাঠ, তবুও ওদের আনন্দে ছিল না কোনো কমতি। প্রকৃতির মাঝেই ওদের ছোট্ট পৃথিবী, আর সেই হাসিগুলো যেন নদীর হাওয়ায় ভেসে আমাদের কাছেও পৌঁছে যাচ্ছিল। আর একটু এগোতেই দেখা গেল কয়েকজন জেলে ছোট ছোট নৌকা দিয়ে মাছ ধরছেন। ভোর থেকে নদীর সঙ্গে লড়াই করেই চলে তাদের জীবন। এই নদী তাদের স্বপ্ন, এই নদী তাদের সংসার। সুন্দরবনকে কাছ থেকে বুঝতে গেলে এমন দৃশ্যগুলো সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়ে যায়। এভাবেই প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে হারিয়ে গিয়েছিলাম। ঠিক তখনই ট্যুর ম্যানেজারের ডাক এলো বাকি পেমেন্টটা সম্পূর্ণ করার জন্য। তো ইনি হচ্ছেন আমাদের ওই ট্রাভেল এজেন্সির কর্তা। তো আমরা অ্যাডভান্স কিছু করেছিলাম, আর বাকি পেমেন্টটা এখানে করতে হচ্ছে। এনারা বললেন এখনই পেমেন্ট করে দেবে, তো এখানে আমরা পেমেন্টটা করে দিয়েছি, বাকি পেমেন্টটা। পেমেন্টের কাজটা সেরে আবার ডেকে ফিরে এসে বসতেই এক চমৎকার চমক আমাদের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর আমাদের হাতে তুলে দেওয়া হলো গরম গরম আমুদি মাছের ভাজা আর ধোঁয়া ওঠা এক কাপ চা। নাস্তা শেষ হতে না হতেই আমাদের হাতে চলে এসছে আমুদি মাছের ভাজা। আর এই আমুদি মাছের ভাজা খাবো তার আগে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। এই যে হচ্ছে আমার ভুতু। মাছ খাওয়ার আনন্দে মুখের হালটা দেখো কি করেছে। তুমি কে? ভুতু, লাল ভুতু। ভুতু খেয়ে নাও, মাছ খেয়ে নাও। নদীর বুকে ভাসতে ভাসতে চারপাশে শুধু সবুজ আর জল, আর তার সঙ্গে এই গরম নাস্তা। সেই স্বাদ শুধু জিভে নয়, মনেও থেকে যায়। এমন মুহূর্তই বুঝিয়ে দেয় ভ্রমণের আসল আনন্দ শুধু গন্তব্যে নয়, পথের প্রতিটি ছোট ছোট অভিজ্ঞতার মধ্যেই লুকিয়ে থাকে। এভাবেই শুরু হলো আমাদের সুন্দরবন অভিযানের আসল অধ্যায়। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে চোখ হারিয়ে গিয়েছিল, কিন্তু সুন্দরবনের আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। কিছুক্ষণ আগেও আকাশ ছিল একেবারে পরিষ্কার, আর মুহূর্তের মধ্যেই কালো মেঘে ঢেকে গেল চারদিক। শুরু হলো প্রবল বৃষ্টি। তবে সত্যি বলতে কি, নদীর বুকের উপর বোটে বসে বৃষ্টির উপভোগ করা অনুভূতিটাই আলাদা। ততক্ষণ থেকে ওই জিনিসটাই খুঁজছিলাম, আর ওই জিনিসটাই শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে গেছে। বোটে যতক্ষণ থেকে উঠেছি বৃষ্টি নেই, প্রচণ্ড রোদ আর প্রচুর গরম, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এটাই দরকার ছিল। দারুণ লাগছে বৃষ্টিতে, এই বোটে করে যাওয়া দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা। বৃষ্টির ফোঁটা নদীর জলে পড়ে ছোট ছোট বৃত্ত তৈরি করছে। চারপাশে সবুজ ম্যানগ্রোভ বন আর শীতল বাতাস, সব মিলিয়ে যেন প্রকৃতি নিজেই এক অসাধারণ দৃশ্যের আয়োজন করেছে। বৃষ্টি উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আজকের প্রথম গন্তব্য, গোসাবার ঐতিহাসিক বেকন বাংলোতে। এখন বেলা 1টা বাজে। ওই 1টার সময় আমরা এসে পৌঁছেছি গোসাবাতে। এখানে রবীন্দ্রনাথের যে ডেকন বাংলো ছিল, ওইখানে আমরা যাব। আমাদের এই যে বোট ওইখানে দাঁড়িয়েছে, তো এখানে প্রত্যেকেরই বোট এখানে মোটামুটি স্টে করতে হবে। এখান থেকে স্টে করার পর এই ব্রিজটা পেরিয়ে সামনের দিকে যেতে হবে রবীন্দ্রনাথের ডেকন বাংলো দেখার জন্য। এই সামনে দিয়ে আমাদের মোটামুটি যেতে হবে। আমি যদিও জানি না, আমাদের গাইড সামনে আছে, ও আমাদের বললো যে সামনের দিকে যেতে, তো আমরা তাকে অনুসরণ করে সামনের দিকে যাচ্ছি। সুন্দরবন মানেই শুধু জঙ্গল আর রয়্যাল বেঙ্গল টাইগারই নয়, এর বুকে লুকিয়ে আছে বহু ইতিহাস, আর সেই ইতিহাসেরই অন্যতম সাক্ষী এই বেকন বাংলো।
1903 সালে স্কটিশ সমাজ সংস্কার স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এই বাংলোটি নির্মাণ করেন। তখন গোসাবা ছিল প্রায় জনমানবহীন। তিনি এখানে সমবায় আন্দোলন, কৃষি ও শিক্ষা এবং গ্রামীণ উন্নয়নের মাধ্যমে সুন্দরবনের মানুষের জীবন বদলে দেওয়ার এক অনন্য উদ্যোগ নেন। তাই গোসাবার ইতিহাসে তার অবদান আজও স্মরণীয়। এই বাংলোটি সবচেয়ে বেশি বিখ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। 1932 সালে হ্যামিল্টনের আমন্ত্রণে রবীন্দ্রনাথ এখানে দুরাত অবস্থান করেন। তিনি গোসাবার সমবায় ব্যবস্থা ও গ্রামীণ উন্নয়নের কাজ দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। বর্তমানে আপনারা এখানে এলে দেখতে পাবেন শতবর্ষের পুরনো বাংলো, ঐতিহ্যবাহী স্থাপত্য, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের স্মৃতিচিহ্ন, তথ্যফলক এবং চারপাশের মনোরম সবুজ পরিবেশ। তাই সুন্দরবনে এলে শুধু জঙ্গল সাফারি নয়, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টিও অবশ্যই ঘুরে দেখা উচিত। আজকের পরিকল্পনায় বেকন বাংলোর পাশাপাশি ছিল স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের বাংলো, কিন্তু প্রকৃতির নিজেরই যেন অন্য পরিকল্পনা ছিল। প্রবল বৃষ্টির কারণে আমরা শুধু বেকন বাংলোই ঘুরে দেখতে পারলাম। ইচ্ছে থাকলেও হ্যামিল্টন সাহেবের বাংলো আর যাওয়া হলো না। তবে এই অপূর্ণতাই হয়তো আবারও সুন্দরবনে ফিরে আসার একটা কারণ হয়ে থাকবে। বেকন বাংলো ঘুরে আমরা আবার বোটে ফিরে এলাম। ততক্ষণে বৃষ্টিও কিছুটা কমেছে আর সবারই বেশ খিদে লেগে গেছে। বোটে উঠতেই দেখলাম আমাদের জন্য গরম গরম দুপুরের খাবার প্রস্তুত। নদীর বুকের উপর বৃষ্টি ভেজা সুন্দরবনের মনোরম পরিবেশে লাঞ্চ করার অনুভূতি সত্যি ভাষা প্রকাশ করার মতো নয়। এবার চলুন দেখে নেওয়া যাক আজকের লাঞ্চে কি কি আছে। বেকন বাংলো দেখে আসার কিছুক্ষণ পরেই 5-10 মিনিট আধা ঘন্টার পরে আমাদের এখানে লাঞ্চের জন্য ডাকলো। তো লাঞ্চে আমরা সবাই মোটামুটি সবাই খাচ্ছে, এখানে খাচ্ছে। আমাদের আজকের লাঞ্চের আয়োজন ছিল সত্যি দারুণ। গরম গরম ভাতের সঙ্গে ছিল ডাল, মুচমুচে বেগুনি, ঐতিহ্যবাহী ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, সুন্দরবনের বিশেষ আকর্ষণ দই ইলিশ, তার সঙ্গে ছিল সুস্বাদু চিংড়ির মালাইকারি। যেহেতু আমরা ইলিশ উৎসবের সময় এসেছি, তাই মেনুতেও ইলিশের বিশেষ আয়োজন ছিল। নদীর বুকের উপর বোটে বসে চারপাশে বৃষ্টি ভেজা সুন্দরবনের মনোমুগ্ধকর পরিবেশ আর সামনে এত সুন্দর খাবারের আয়োজন। বিশ্বাস করুন, এই অভিজ্ঞতা শুধু খাওয়ার নয়, একেবারে মনে রাখার মতো একটা মুহূর্ত। খাবারের প্রতিটি পদই ছিল গরম, টাটকা আর বেশ সুস্বাদু। বিশেষ করে দই ইলিশ আর চিংড়ির মালাইকারির স্বাদ সত্যি অসাধারণ লেগেছে। যদি আপনারা ইলিশ উৎসবের সময় সুন্দরবনে আসেন, তাহলে এমন রাজকীয় মধ্যাহ্নভোজ উপভোগ করার সুযোগ মিস করবেন না। পেট ভরে লাঞ্চ শেষ করে এবার আবার শুরু হবে আমাদের সুন্দরবন ভ্রমণের পরবর্তী অধ্যায়। সামনে অপেক্ষা করছে আরও নতুন নতুন অভিজ্ঞতা। দুপুরের সুস্বাদু লাঞ্চ শেষ করে আমরা বোটের উপরের ডেকে একটু বসলাম। চারদিকে তখনও বৃষ্টির রেশ, আকাশ জুড়ে কালো মেঘ, নদীর উপর হালকা বৃষ্টির পর্দা আর দূরে সবুজ ম্যানগ্রোভ বন। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে একটা জীবন্ত ছবি এঁকে রেখেছে। বোট এগিয়ে চলেছে নিজের ছন্দে, আর আমরা নীরবে উপভোগ করছি সুন্দরবনের সেই অপার্থিব সৌন্দর্য। কখন যে সময় কেটে যাচ্ছিল তা বুঝতেই পারছিলাম না। দেখতে দেখতেই আমাদের বোট এসে ভিড়ল পাখিরালয় ঘাটে। এখানেই আজ রাতের জন্য আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বেলা বিকেল 4টে বাজে। এখন 4টের সময় আমরা এখন পৌঁছে গেছি পাখিরালয়তে। এই আমাদের বোটটা এখানে স্টে করেছে। তো এইখান থেকে আমরা এখন আজকে আর কোথাও যাচ্ছি না, এখানে আমরা রুমের দিকে যাব। এখান থেকে 5-10 মিনিট বললে একটু হাঁটতে হবে, হেঁটে সামনের দিকে ওইখানে আমাদের রুম দিয়েছে। তো চলুন সামনের দিকে গিয়ে দেখাচ্ছি আমার রুমটা কি দিয়েছে না দিয়েছে বা কোথায় দিয়েছে, এটা আপনাদের দেখাচ্ছি। ঘাট থেকে নেমে চারপাশে শান্ত পরিবেশটা একবার চোখ ভরে দেখে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, আপনজন হোটেল। এই হলো আমাদের হোটেল। এখন আপনাদের আমাদের রুমটাও দেখিয়ে দিই। রুমগুলো ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরামদায়ক। বেড, অ্যাটাচ বাথরুম সবকিছুই সুন্দরভাবে মেনটেন্স করা ছিল। সবচেয়ে ভালো লাগার বিষয়, আমাদের রুমে এসির ব্যবস্থাও ছিল। সারাদিনের ঘোরাঘুরির পর এমন একটি আরামদায়ক রুম সত্যি খুব স্বস্তি দেয়। আপনারা যদি এই প্যাকেজে আসেন, তাহলে থাকার দিক থেকে কোনো সমস্যা হবে না বলেই আমার মনে হয়েছে। রুমে ঢুকে স্নান সেরে একটু ফ্রেশ হয়ে নিলাম। বাইরে তখন সন্ধ্যা নেমে এসেছে। নদীর ওপারে অন্ধকার, চারপাশের নিস্তব্ধতা, মাঝে শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কোথাও বোটের ইঞ্জিনের শব্দ। সন্ধ্যার সুন্দরবনের পরিবেশ যেন এক অন্যরকম অনুভূতি তৈরি করেছিল।
ঠিক সন্ধে 6টার সময় হোটেলের গ্রাউন্ড ফ্লোরে সবাইকে ডাক দেওয়া হলো। নিচে যেতেই আমাদের হাতে পরিবেশন করা হলো গরম গরম চিকেন পকোড়া আর ধোঁয়া ওঠা 1 কাপ চা। সারাদিনের ক্লান্তির পর এই ছোট্ট সন্ধ্যার নাস্তা যেন বাড়তি শক্তি এনে দিল। এরপর শুরু হলো সন্ধ্যার সবচেয়ে আকর্ষণীয় পর্ব, ঝুমুর নাচ। তো আজকে রাতে ঝুমুর নাচের প্রোগ্রাম হয়েছে, এই যে ঝুমুরের প্রোগ্রাম চলছে এখানে। ঢোলের তালে তালে লোকশিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা, লোকগানের সুর আর সবার উচ্ছ্বাসে পুরো পরিবেশটাই উৎসবমুখর হয়ে উঠেছিল। সুন্দরবনের নিস্তব্ধ সন্ধ্যায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যি ভ্রমণের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে। ঝুমুর নাচ শেষ হতেই ডিনারের সময় হয়ে গেল। আমরা সবাই চলে গেলাম ডাইনিং হলে। আজকের রাতের মেনুতেও ছিল বেশ জমজমাট আয়োজন। গরম ভাত, তাজা স্যালাড, ডাল, মুচমুচে আলু ভাজা আর সঙ্গে ছিল সুস্বাদু মটন। সারাদিন ঘোরাঘুরির পর এমন একটা ডিনার যেন দিনের ক্লান্তি এক নিমেষেই দূর করে দিল। খাবারের স্বাদও ছিল বেশ ভালো আর পরিবেশনাও ছিল খুব আন্তরিক। এভাবেই সুস্বাদু ডিনার আর সুন্দর কিছু স্মৃতি নিয়ে শেষ হলো আমাদের সুন্দরবন সফরের প্রথম দিন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তবে সুন্দরবন ভ্রমণ এখনও শেষ নয়। পরবর্তী ডে 2 এর পর্বে দেখাবো সুন্দরবনের বাকি অংশ, আরও সুন্দর নদীপথ, জঙ্গলের মনোরম দৃশ্য, ওয়াচ টাওয়ার, বোর্ড লাইফ, বন্যপ্রাণীর খোঁজ এবং পুরো দিনের নতুন নতুন অভিজ্ঞতা। আর এই ট্যুরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা সুন্দরবনে আসার আগে অবশ্যই জানা উচিত। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর দেবজ্যোতি আচার্য ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ডে 2 এর ভিডিও মিস না করেন। ধন্যবাদ, আবার দেখা হবে পরের পর্বে।